শিলংয়ে ভারতকে কাঁপিয়ে ঢাকায় বাংলাদেশ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ উপরে থাকা দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ড্র করায় স্বস্তি। মেঘালয়ে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলকে চাঙ্গা রাখছেন হামজা চৌধুরী, সতীর্থদের জুগিয়েছেন সাহস। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা লাল সবুজ তারকার। আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরও শঙ্কামুক্ত হওয়ায় স্বস্তিতে তামিম ইকবালের পরিবার। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন দ্রুতই প্রত্যাশা চাচা আকরাম খানের। পঞ্চপাণ্ডবের আক্ষেপ ঘোচাতে চান অনুজরা। পেস, অলরাউন্ডার ও ব্রেক থ্রু দেওয়ার মতো স্পিনারের ঘাটতি রয়েছে মত লিটন দাসের। এবং ভবিষ্যতেও রোজার মাসে চলবে ডিপিএল। সমালোচনা সত্ত্বেও অপরিবর্তিত থাকবে ক্যালেন্ডার। টানা খেলা না রেখে রিকভারি সেশনের পরিকল্পনা বিসিবির। হামজাদের বিরুদ্ধে দাঁত ফোটাতে ব্যর্থ লিস্টনরা। গোলশূন্য ড্র হলো বাংলাদেশ ভারত ম্যাচ। হামজার কাছে আটকালো ভারত। গোলশূন্য শেষ ম্যাচ। ছন্নছাড়া ফুটবল সুনীলদের। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে বাংলাদেশের বিরুদ্ধে ড্র ভারতের। এক হামজা চৌধুরীতে যেন জ্বলে পুড়ে ছারখার ভারতীয় মিডিয়া। ভারতীয় দাদারা হয়তো ভেবেছিল ম্যাচটা তারা জিতে যাবে, বড় বড় অক্ষরে ছাপা হবে, হামজাকে রুখে দিল সুনীল লিস্টনরা। কিন্তু তারা বুঝতে পারেনি হামজার সক্ষমতা। তাই তো কোনোভাবে ড্র মেনে নিতে পারছে না ভারতীয় সমর্থক কিংবা গণমাধ্যমগুলো। শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে পুরো ৯০ মিনিটের মধ্যে ৭০ মিনিটে ছিল বাংলাদেশের দখলে। একদম শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় হামজা রাকিবরা। প্রায় ৪ থেকে ৫টা গোল করার সুযোগও পায় বাংলাদেশ। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় শেষমেশ খালি হাতেই ফিরতে হয় লাল সবুজদের। যদি রাকিব, জীবন, ইমনরা সুযোগ কাজে লাগাতে পারত, নিশ্চিতভাবেই কমপক্ষে এক হালি গোলে ভারতের মাটিতে জয় পেত। তবে ম্যাচ ড্র হলেও হামজারা যেভাবে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে সেটা নিয়ে প্রশংসাই হচ্ছে বেশি। তবে তা মানতে পারছে না ভারত। ভারতীয় কোচ মানোলো মার্কুইস তো রাগে ক্ষোভে ফুঁসছেন। বাংলাদেশকেও হারাতে না পারায় তার নাকি প্রচন্ড রাগ হচ্ছে, এমন সংবাদই ছেপেছে হিন্দুস্তান টাইমস বাংলা। ওদিকে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম লিখেছে, একাধিক সহজ সুযোগ নষ্ট। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের কাছে আটকে গেল ভারত। অর্থাৎ কারো কাছে এই বাংলাদেশকে গোনায় ধরেনি ভারত, আবার কারো কাছে হামজাতেই আটকে গেছে দাদারা। এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশটির গণমাধ্যমে। অবশ্য G24 ঘন্টার কাছে হামজাকে নিয়ে যত লাফালাফি হয়েছে, তিনি নাকি সেভাবে জ্বলে উঠতে পারেননি। তারা হয়তো জানে না চৌধুরীর খেলার রোল কি। আর ছেত্রী লিস্টনরা যে পাত্তাই পায়নি সে খবর ছাপতে যেন বেশ কষ্টই হচ্ছে এই সংবাদ মাধ্যমের। নতুবা এমন হেডলাইন দেওয়ার কোনো মানে হয় না। সে যাই হোক, ভারতীয় মিডিয়া মানুক আর নাই বা মানুক, হামজার দৌড় কতখানি সেটা বিশ্ব ফুটবল ইতিমধ্যে টের পেয়েছে। রাফিনহা কিংবা ব্রাজিলের জন্য ম্যাচটা ছিল দুঃস্বপ্নের মতো। হার তো হলোই, সেই সঙ্গে মাঠের বাইরে জমে উঠল নতুন এক নাটক। ম্যাচ শেষ, হতাশ রাফিনহা হাঁটছিলেন ড্রেসিং রুমের দিকে। ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেন ইচ্ছে করে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তাকে। রাগে ফুঁসছিলেন রাফিনহা। সুযোগ বুঝে কথা কাটাকাটিতে জড়িয়ে গেলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেসের সঙ্গে। দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, উত্তেজনা থাকবেই, কিন্তু রাফিনহা যেন বেশি তেতে উঠলেন। ড্রেসিং রুম ছেড়ে এবার ছুটলেন প্রতিপক্ষের দিকে, চোখে মুখে আগুন। ঠিক তখনই ঘটল আরেক নাটকীয় মোড়। ব্রাজিলের তরুণ প্রতিভা এনরিক ঝাঁপিয়ে পড়লেন রাফিনহার উপর, যেন কোনোভাবেই সামনে যেতে না পারেন। পাশে দাঁড়িয়েছিলেন জোয়েলিনটন, তিনিও টেনে ধরে রাখলেন বার্সেলোনা উইঙ্গারকে। শেষ পর্যন্ত কোনো বিশাল কাণ্ড না ঘটিয়ে শান্ত হলো পরিস্থিতি। অথচ ঘটনার সূত্রপাত আরও আগে থেকেই। ব্রাজিলের বিশাল হার, রাফিনহার শট অন টার্গেটের খাতা শূন্য। অথচ সেই রাফিনহাই ম্যাচের আগে বলেছিলেন, আমরা ওদের হারাবো, কোনো সন্দেহ নেই, মাঠেও মাঠের বাইরে যেভাবে লাগে। রাফিনহা যেন নিজের কপালেই আগুন ডেকে এনেছিলেন। আর্জেন্টিনা কি আর এসব কথার জবাব দিতে ভুলে যাবে? ম্যাচ জুড়ে যেন খলনায়ক হয়েছিলেন রাফিনহা। তবে মাঠের খেলায় কথার দাম দেয়নি ব্রাজিল, বরং হারের লজ্জায় ডুবে গেছে। তার উপর যোগ হলো ম্যাচ শেষের উত্তেজনা।
মার্টিনেজের ধাক্কা, পারেদেসের সঙ্গে তর্ক আর ব্রাজিলিয়ান সতীর্থদের হস্তক্ষেপে ঠেকানো এক অগ্নিগর্ভ মুহূর্ত। এত সব উত্তেজনার পরেও ম্যাচ শেষে দেখা গেল অন্যরকম এক দৃশ্য। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি যেন এক মহত্বের নজির স্থাপন করলেন। তিনি বললেন, আমি ওর কথাগুলো পড়িনি, দেখিওনি, তবে এসব কথায় আমাদের খেলা বদলায়নি। আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি নিশ্চিত রাফিনহা কাউকে আঘাত দিতে চায়নি। এটা শুধু নিজের দলকে উজ্জীবিত করার জন্যই বলেছে। কিছু মানুষ হয়তো উত্তপ্ত লড়াই চেয়েছিল, কিন্তু সেটা শুধু ওর কথার জন্য হয়নি। আমি ওকে বুঝতে পারছি, ওর কোনো দোষ নেই। ফুটবল শুধু স্কোর লাইনের লড়াই নয়, এখানে আবেগ আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, আবার ক্ষমাও আছে। ম্যাচের আগে যা ছিল লড়াইয়ের বারুদ, ম্যাচের পর তা মিলিয়ে গেল স্ক্যালোনির উদারতায়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই কমল না এক বিন্দুও। এনজো ফার্নান্দেজ ব্রাজিলের এগেনস্টে যে গোলটা করেছেন, সেই গোলটা 16 টাচের একটা গোল ছিল। এক্স্যাক্টলি 16 টাচের একটা গোল, দুর্দান্ত একটা গোল তিনি করেছেন। পুরো মাঠটাই তিনি দাপিয়ে বেরিয়েছেন। তার ব্যাপারে খুব ইন্টারেস্টিং কিছু পরিসংখ্যানের গল্প বলবো, তার আগে একটু গোলটা দেখে আসি। একেবারে ডান প্রান্ত থেকে যখন একটা টাচ পেয়েছিলেন, রাইট ব্যাকের যে প্লেয়ারটা ছিলেন তিনি গোলকিপারকে ব্যাকপাস করেছেন, সেটা সেকেন্ড টাচ ছিল। দেন লেফট ব্যাকের প্লেয়ারকে দেওয়া হয়েছে, তিনি সামনের দিকে বলটাকে বাড়িয়েছিলেন। দেন তার সতীর্থকে আবারও স্কোয়ার পাস করেছেন। নিজেদের মধ্যে বল দেয়া নেয়া, পাসের সংখ্যাটা আপনারা দেখছেন যে কতগুলো পাস এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে। মিড ফেজে একটা ফ্রন্টাল পাস দেওয়া হয়েছে সেন্টার সার্কেলের কাছাকাছি অঞ্চলে। দেন স্কোয়ার পাস বাঁ দিকে, সামনে আবার বলটা বাড়িয়েছিলেন একদম সেন্টার যে সার্কেলটা রয়েছে সেখান থেকে বাঁ দিক থেকে একটা আক্রমণের চেষ্টা আর্জেন্টিনার পেনাল্টি এরিয়ার ভেতরে, সেখানেও দুটা টাচ হয়েছে। দেন থার্ড টাচটা এবং পরবর্তী সময়ে এনজো ফার্নান্দেজের গোলটা, একদম 16 নম্বর টাচে গিয়ে এনজো ফার্নান্দেজ গোলটা কমপ্লিট করেছেন। পাসের সংখ্যাটা আপনারা দেখতে পেলেন যে কি চমৎকারভাবে গোলটার কোঅর্ডিনেশনটা একদম ব্রাজিলকে বোকা বানিয়ে করেছেন এনজো ফার্নান্দেজ। এবং সেই জায়গাটা একটা কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে লাস্টের টাচটা, ফিনিশিং টাচটা তিনি খুব ভালো মতো দিয়েছেন। এই ফিনিশিং টাচ থেকে আসলে গতকাল যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা দেখছিলাম, বারবারই মনে হচ্ছিল যে হামজা চৌধুরী যেভাবে ছো মেরে বল নিচ্ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ড থেকে এবং যেভাবে যোগান দিচ্ছিলেন, ইন্টারসেপশনগুলো করছিলেন, ফিনিশিংয়ের জায়গাটা প্রথম 20 মিনিটে মনে হয় 3টা গোল দেওয়া উচিত ছিল বাংলাদেশের। 3টা না হলে একটা গোল অন্তত দেওয়া উচিত ছিল। এনিওয়েজ, আমরা এনজো ফার্নান্দেজের এই পুরো ম্যাচের যদি স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনগুলো একটু খেয়াল করে দেখি, তাহলে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনগুলো দেখাচ্ছে তিনি তো ডেফিনেটলি গোল করেছেন, তবে গোল করার সঙ্গে সঙ্গে তার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল একটা অ্যাসিস্ট করেছেন। 100% ড্রিবল সাকসেস রেট ছিল, অর্থাৎ ড্রিবল করে তিনি 100% ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে ড্রিবল করে তিনি বল বাঁচিয়ে নিয়ে যেতে পেরেছেন। 52টা পাস দিয়েছেন, যার মধ্যে 48টা পাস তার অ্যাকুরেট ছিল। অলমোস্ট 95%-এর বেশি তিনি অ্যাকুরেট পাস দিয়েছেন 52টার মধ্যে 48টা। 2টা কি পাস দিয়েছেন যেগুলো গোলের জন্য কাজ করেছে। 2টা বড় চান্স ক্রিয়েট করেছেন। 2টা ক্রস কমপ্লিট করেছেন। লং বল 2টা দিয়েছিলেন, যার মধ্যে একটা আসলে কমপ্লিট হয়েছে। 11 বার গ্রাউন্ড ডুয়েল জিততে চেয়েছিলেন, যার মধ্যে 7 বার তিনি জিতেছেন। 4 বার তাকে ফাউল করা হয়েছে। 2টা ট্যাকল তিনি করেছেন। বৈভব অরোরার ঘন্টায় 132.6 কিলোমিটার গতির ভয়ঙ্কর ডেলিভারি। সানজু স্যামসন সাহসী পা বাড়ালেন অফসাইডে একটা দারুণ শটের জন্য, কিন্তু লেগ স্টাম্প ভেঙে গেল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালস 33 রানে প্রথম উইকেট হারালো। রাজস্থানের কাপ্তান রিয়ান পরাগ ছক্কা হাঁকানোয় মনোযোগী, প্রতিটা বলেই আক্রমণ করতে চেয়েছেন তিনি। ভারুনের অফের বাইরে একটা লেন্থ ডেলিভারি, আবারও ছক্কার চেষ্টা, পরাগের ইনিংসে রক্কা। ভারুনের পর আঘাত হানলেন মঈন আলী, জয় সওয়ালের বিদায় ঘণ্টা বাজালেন তিনি। রাজস্থানের বিপদটা আরও বাড়ালেন ওয়ানিন্দু হাসানাঙ্গা, মাত্র 4 রান করে এই লঙ্কানের ফেরা। পরের ওভারে আবারও মঈন আলীর কেরামতি, নীতিশ রানার ইনিংসের ইতি। 82 রানেই 5 উইকেট হারালো রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ওভারে রাজস্থান 151 রানের বেশি করতে পারেনি। 2টা করে শিকার ধরেছেন বৈভব, হর্ষিত, ভারুন ও মঈন আলী। জবাবে কলকাতার 41 রানের উদ্বোধনী জুটি, কিন্তু ডিককের সাথে ভুল বোঝাবুঝি। রান আউটে কাটা মঈন আলী। ইনিংস বড় করতে পারেননি আজিঙ্কা রাহানে। হাসারাঙ্গা কেকেআর কাপ্তানের উইকেট শিকার করেছে, তবে কলকাতার জয়ের ভিত গড়ে দেন ডিকক।
36 বলে পূরণ করেন হাফ শতক। আটকে রাখা যায়নি ডিকককে, 8টা 4 আর 6টা ছক্কা হাঁকিয়েছে। দুরন্ত এক জয় এনে দিয়েছেন কলকাতাকে। তবে প্রোটিয়া তারকার সেঞ্চুরি হলো না। অপরাজিত 97 রান ডিককের ব্যাটে। কলকাতা নাইট রাইডার্স আসরের প্রথম জয় তুলে নিয়েছে।